ওকে, শুরু হচ্ছে আজকের আলোচনা ইউজেস অফ ডিটারমিনার। ইউজেস অফ ডিটারমিনার প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে ফিউ, ভেরি ফিউ এবং লিটিল, ভেরি লিটিল এর অর্থ ব্যবহার পার্থক্য। আমরা ফিউ এবং ভেরি ফিউ, লিটিল এবং ভেরি লিটিল এই চারটা ডিটারমিনার নিয়ে কথা বলবো। এই ফিউ লিটিল সংক্রান্ত আমাদের আরও 3টা টপিকে আলোচনা আছে। প্রথম টপিক হচ্ছে এটা যে শুধু ফিউ, ভেরি ফিউ, লিটিল, ভেরি লিটিল নিয়ে কথা বলবো। আমরা ভেঙে ভেঙে কথা বলছি যাতে এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে সংক্ষেপে বুঝতে পারি। ওকে, প্রথমেই আমরা আসি ফিউ এবং ভেরি ফিউ নিয়ে কথা বলি। দেখেন, ফিউ এবং ভেরি ফিউ দুইটা শব্দই এখানে হচ্ছে নেগেটিভ। আমি একটু সুন্দর করে অর্থটা লিখি। দেখেন, ফিউ শব্দের বাংলাটা হচ্ছে নেই বললেই চলে। যারা খাতা কলম নিয়েছেন অবশ্যই লিখবেন। ফিউ কথাটার মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। আচ্ছা, নেই বললেই চলে এইটা হচ্ছে সংখ্যায় প্রকাশ করবে। এখন কি নেই বললেই চলে? আপনি সেটা যেই বলেন, কথার কথা আপনি বললেন পেন, পেনের সামনে আপনি ইউজ করলেন ফিউ, এটার বাংলা হচ্ছে ফিউ পেন্স। এখানে এস দিতে হবে কেন? কারণ ফিউ হচ্ছে প্লুরাল, প্লুরালের পাশে নাউনটা হবে প্লুরাল। তাহলে ফিউ পেন্স কথাটার মানে হচ্ছে কলম নেই বললেই চলে। কলমের সংখ্যাটা খুবই নগণ্য। আচ্ছা, এখন এইটার সামনে যদি আপনি ভেরি ব্যবহার করেন তখন এই ফিউটা আরেকটু নেগেটিভ এমফাসাইজ হবে। তার মানে ফিউ আর ভেরি ফিউ তেমন কোনো ডিস্টেন্স নাই, ফিউ নেগেটিভ। এই নেগেটিভকে আরেকটু এমফাসাইজ করে নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে ভেরি ফিউ। ক্লিয়ার? তার মানে আমরা এখানে সংক্ষেপে বলতে পারি ফিউ শব্দের অর্থ হচ্ছে সংখ্যায় নেই বললেই চলে। এটা নেগেটিভ করার জন্য একেবারেই নেই বললেই চলে বোঝাতে ব্যবহার করতে হবে ভেরি ফিউ। তাহলে শুধু ফিউ পেন্স মানে কলম নেই বললেই চলে, আর ভেরি ফিউ পেন্স কথাটার মানে হচ্ছে একেবারেই কলম নেই বললেই চলে। এখন দুটোই হচ্ছে এখানে নেগেটিভ। এইগুলোর পরে নাউন ব্যবহার করতে হবে প্লুরাল, সেটা ফিউ হোক আর ভেরি ফিউ হোক। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখি আমাদের বইতে কি কথাগুলো রাখা আছে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখান থেকে একটু দেখেন। নেই বললেই চলে বোঝাতে ইংরেজিতে বেশ কিছু শব্দ আমাদের জন্য আসবে। ইংরেজিতে কিছু শব্দ আসে যেগুলো আমাদের লাগে, যেমন অলমোস্ট নো মানে হচ্ছে প্রায় নাই, নান মানে নেই, নো, অথবা নট মেনি মানে অনেক না, অল্প, যা বলার মতো না, নট মোর খুব একটা বেশি না, খুবই কম, হার্ডলি অ্যানি একেবারেই না, বোধক সেন্সে হার্ডলি অ্যানি, যেটাকে বাংলায় বলা হয় নগণ্য বা তুচ্ছ অর্থে। আমরা নাবোধক ক্ষেত্রে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসাই, যেটা আমরা এখানে অলরেডি বলেছি। যেমন আপনারা যদি বলেন ফিউ পিপুল, কথাটার মানে হচ্ছে লোকজন বা মানুষজন, নেই বললেই চলে। এখানে ফিউ হচ্ছে নেগেটিভ আর পিপুল হচ্ছে প্লুরাল। তাহলে আমরা নেই বললেই চলে নাবোধক অর্থে অলমোস্ট নো, নান, নট, নট মেনি, নট মোর, হার্ডলি অ্যানি ইত্যাদি অর্থে আমরা ফিউ শব্দটার ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে ফিউ এর পরিবর্তে আমরা এমফাসাইজ করার জন্য জাস্ট ভেরি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। দুইটাই হচ্ছে নেগেটিভ ভার্সন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা চলে যাব পরেরটায়, মানে হচ্ছে ফিউ এর পরের অংশ অর্থাৎ লিটিল বা ভেরি লিটিল। সেম ভাবে আমরা যেমন ফিউ বা ভেরি ফিউ ইউজ করছি প্লুরাল নাউনের পূর্বে, আর এই লিটিল বা ভেরি লিটিল এই দুইটা ব্যবহার করতে হবে আমাদেরকে আনকাউন্টেবল নাউনের সামনে। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কোথায় গেল এইটা? লিটিল বা ভেরি লিটিল পার্থক্যটা হচ্ছে আমরা এই দুটা ব্যবহার করবো আনকাউন্টেবল নাউনের সামনে। যেমন আমরা যদি বলি এরকম লিটল ওয়াটার, পানি নেই বললেই চলে, অর্থ কিন্তু একই। ফিউগুলোর অর্থ যেমন ছিল, লিটিলগুলোর অর্থ একই, নেই বললেই চলে। এখন যখনই এটা আনকাউন্টেবল সেন্স, তখন সেটা হলো পরিমাণে নেই বললেই চলে বোঝাবে, পরিমাণে নেই বললেই চলে। আর আগেরটা ছিল হচ্ছে সংখ্যায় নেই বললেই চলে। সো এইটা হলো পরিমাণে নেই বললেই চলে। এখন এমফাসাইজ করার জন্য মানে পানি নেই বললেই চলে, আপনি ভেরি ব্যবহার করলে একেবারেই পানি নেই এমন অর্থ প্রদান করবে। খুবই সহজ, কঠিন কিছুই না। তার মানে লিটিল হোক, ভেরি লিটিল হোক, নেই বললেই চলে, ফিউ হোক, ভেরি ফিউ হোক, নেই বললেই চলে। শুধু পার্থক্যটা হচ্ছে লিটিলগুলোর পরে বসাবো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর ফিউগুলোর পরে বসাবো হচ্ছে প্লুরাল নাউন। ফিউ বা ভেরি ফিউ যেটাই হোক, এটার পাশে বসাবো হচ্ছে প্লুরাল নাউন। এইটুকুই পার্থক্য, আর কিছু না। এখন আসেন এইগুলো আবার ইংরেজিতে কি ধরনের মিনিং দেয় আমরা একটু দেখে আসা যাক। এই যে সেম আগেরগুলোর মতোই অর্থ কিন্তু আনকাউন্টেবলে যেমন ছিল, যেমন অলমোস্ট নো, সেম অর্থ কিন্তু। নট, এখানে একটা একটু পার্থক্য আছে, নট মাচ। আর ফিউ এর বেলায় ছিল হচ্ছে নট মেনি। কেন? আমরা জানি মেনি শব্দটি হচ্ছে প্লুরালের জন্য ইউজ করা হয়, আর মাচ শব্দটি হচ্ছে আনকাউন্টেবলের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখানেও বাংলা অর্থ কি? নগণ্য, তুচ্ছ ইত্যাদি নাবোধক অর্থে।
আনকাউন্টেবল নাউনের পরে এগুলো বসাতে হয়। আচ্ছা, এটা আমরা অলরেডি বলেছি, যেমন এটা উদাহরণ লাগবে না, আমরা সরাসরি বিগত সালের উদাহরণে গিয়ে বিষয়টাকে দেখব। এখন একটা অ্যাডভান্স লার্নিং বা বিশেষ সতর্কতা আছে, এটা একটু জানতে হবে। অ্যাডভান্স লার্নিং বা বিশেষ সতর্কতাটা একটু জেনে নিই। দেখেন, এরপরে আমরা চলে যাব কিন্তু এমসিকিউতে। ফিউ লিটল সর্বদা নেগেটিভ, তাই বাক্যে এগুলো থাকলে ওই বাক্যে কখনো আমরা কি ব্যবহার করতে পারবো না? নো, নট অথবা অনলি শব্দটা ব্যবহার করতে পারবো না। অনলি শব্দটা নাবোধকের পাশে বসে না, একইভাবে নো, নট এগুলো নাবোধকের পাশে বসবে না। তো ফিউ হোক, ভেরি ফিউ হোক, লিটিল হোক, ভেরি লিটিল হোক, এই চারটার সামনে কখনো নো বা নট ব্যবহার করা যাবে না, কারণ ওই চারটা নিজেরাই একটা সেন্টেন্সকে নেগেটিভ করে দেয়। এক সংসারে 203-এর বসবাস করা যাবে না, আই মিন একই বাক্যে দুইবার নেগেটিভ ব্যবহার করা যাবে না। এই জন্য নটকে এখানে ক্রস দেওয়া আছে, এই যে লিটিল আছে তাই। কারণ এই যে লিটিল মানি, তার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে উই হ্যাভ নট লিটিল মানি, আমাদের কাছে টাকা নাই বললেই চলে বা মানি নেই বললেই চলে। এইখানে যখন ট্যাগ কোশ্চেন করা হয়েছে তখন কিন্তু এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ট্যাগ হয়েছে। কেন? কারণ বাক্যটা হচ্ছে লিটিল দ্বারা নেগেটিভ ছিল। খুবই সুন্দর একটা অ্যাডভান্স লার্নিং, যেটা আপনার আগামী 5 বছরের বিভিন্ন পরীক্ষাতে পাবেন। তাহলে মনে রাখতে হবে যে ফিউ লিটিল যুক্ত সেন্টেন্সগুলোকে নতুন করে নো বা নট ব্যবহার করা যাবে না, কারণ লিটিল থাকা মানে বাক্যটা নিজেই অটোমেটিক নেগেটিভ। এই বাক্যের বাংলা হচ্ছে উই হ্যাভ লিটিল মানি, আমার টাকা নেই বললেই চলে। নেই বললেই চলে মানে একেবারে তুচ্ছ অর্থে। আর এখানে ট্যাগ কোশ্চেন যদি আসে এই ধরনের বাক্যে লিটিল থাকা অবস্থায়, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, কারণ এখানে অলরেডি নেগেটিভের জন্য লিটিল শব্দটা ব্যবহার করা আছে। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের একটা ছোট্ট অ্যাডভান্স লার্নিং। এখন আমরা এই ওভারঅলি যা কথা বললাম সেইগুলোর উপরে চলে যাব প্র্যাকটিসে। প্রথম প্র্যাকটিস। আচ্ছা, প্র্যাকটিস কোশ্চেন 1। এখন প্রচুর সংখ্যক প্রশ্ন প্র্যাকটিস করবে এবং দ্রুত প্র্যাকটিস করবেন, আপনি দ্রুত আনসার করবেন, সবাই দ্রুত উত্তর করতে হবে। 1 নম্বর প্রশ্ন বলছে দেয়ার ইজ লিটিল হোপ ইন দ্য কেস, দেয়ার ইজ লিটিল হোপ ইন দিস কেস, দেয়ার ইজ লিটিল হোপ ইন দিস কেস, দেয়ার ইজ লিটিল হোপ ইন দিস কেস। হিয়ার লিটিল মিন্স, এই সেন্টেন্সটাতে লিটিল শব্দটার অর্থ কি? খুবই ঝটপট উত্তর করতে হবে। এখন আমরা উত্তর করব। এইখানে দেখেন লিটিল শব্দটা হোপ নাউনের সামনে আছে, লিটিল একা আছে, নেই বললে চলে, নাবোধক। তো নাবোধক বোঝাতে এখানে কোন অপশনটা আনসার হবে? সি নাম্বার, দেয়ার ইজ নো হোপ, মানে এখানে তার এই কেসে তার জেতার কোনো আশা নাই। একের উত্তর সি, একের আনসার সি। বি 2 নাম্বার, আফটার দ্য ইনভেনশন অফ কম্পিউটার, কম্পিউটার আবিষ্কারের পর পাবলিশার্স প্রেফার্স হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট, পাবলিশাররা হ্যান্ড রিটেন অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট কি প্রেফার করছে, কম না বেশি? এখানে এই শূন্যস্থানে কি বসবে তাই জানতে চাওয়া হয়েছে, শূন্যস্থানে কি বসবে? 2 নম্বর প্রশ্ন। এখন দেখেন শূন্যস্থানের পরে আছে পাবলিশার্স, তাই না? তো পাবলিশার্স নাউনটা অলরেডি প্লুরাল করা আছে, তো নাউন যদি প্লুরাল হয় এর সাথে ম্যাচিং করে আমরা ডিটারমিনারটাও প্লুরাল ইউজ করি। এখন আপনি কি ব্যবহার করবেন মেনি পাবলিশার্স নাকি মোস্ট পাবলিশার্স, ফিউ পাবলিশার্স, অলমোস্ট পাবলিশার্স? 2 এর উত্তর হবে ফিউ। কেন? বাংলাটা এমন হবে যে ফিউ পাবলিশার্স প্রেফার হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট, মানে হচ্ছে খুব কম সংখ্যক পাবলিশারই হাতের লেখা গ্রহণ করেছে, রাইট? কারণ হচ্ছে যখন থেকে এই যে ইনভেনশন হয়েছে কম্পিউটারে তখন থেকে পাবলিশাররা তার হাতে লেখা স্ক্রিপ্ট নেবে না। এই জন্য বলা, এইখানে ফিউ শব্দটা যখনই ব্যবহার করা হয়েছে তখন এই সেন্টেন্সটাই পুরো নেগেটিভ হয়ে গেছে। ফিউ পাবলিশার্স প্রেফার, এই প্রেফারটাকে সে নেগেটিভ করে ফেলছে, তার মানে কম সংখ্যক পাবলিশারই প্রেফার করেছে হ্যান্ড রিটেন পাণ্ডুলিপি বা হ্যান্ড রিটেন বা হাতে লেখা যে পাণ্ডুলিপি সেটা গ্রহণ করেছে, কম সংখ্যকই। অর্থাৎ 2 এর আনসার হচ্ছে ডি নাম্বার। বুঝতে পারলাম সবাই? প্রশ্ন নাম্বার 2। এরপর আসেন 3 নাম্বার প্রশ্ন, বলেন 3। হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, শিকাগোতে তার বন্ধু আছে বা নাই বললেই চলে, কি হবে? খুব ঝটপট উত্তর করতে হবে। এখানে দেখেন ফ্রেন্ডস, এইটা নাউনটা আছে প্লুরাল, তার নাউন যেমন প্লুরাল তাহলে আপনাকে কিন্তু ডিটারমিনারও ইউজ করতে হবে প্লুরাল। তা আপনি ফিউ নিতে পারেন, এ লট নিতে পারবেন না, মাছ নিতে পারবেন না, ফিউ অফ ব্যবহারের প্রয়োজন নেই। এখানে ফিউ এর পাশে সরাসরি নাউন লাগবে, এখানে ফিউ এর পাশে অফের প্রয়োজন নাই, তাহলে এখানে কি হবে আনসার? ঝটপট উত্তর করতে হবে আপনাদেরকে। সো আনসার হচ্ছে ফিউ। বাংলাটা কি? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, তার শিকাগোতে বন্ধু নেই বললেই চলে, শিকাগোতে তার বন্ধু নেই বললেই চলে। আচ্ছা, ওকে, 3 এর আনসার 1, 3 এর আনসার 1। প্রশ্ন নাম্বার 4। Heavy fines and jail sentence have made dash difference in preventing
এলিফ্যান্ট পোচিং। আচ্ছা, এখানে খুব বড় একটা সেন্টেন্স, বুঝি, এটা বোঝার চেষ্টা করি। হাসনা হেনা আব্দুল বাসার বলেন। এখানে বলছে হিভি ফাইন্স অ্যান্ড জেইল সেন্টেন্স। সেন্টেন্স মানে হলো দ্বন্দ্ব, হ্যাঁ। বলছে কি হিভি ফাইন্স অনেক বেশি জরিমানা এবং জেইল সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড হ্যাভ মেড দ্য ড্যাশ ডিফারেন্স ইন প্রিভেন্টিং এলিফ্যান্ট পোকিং, মানে হাতি শিকার করা বা হাতিকে নিয়ে যে অপব্যবহার এইটা করা থেকে খুব কমই পার্থক্য তৈরি করেছে। এখানে মেড ড্যাশ ডিফারেন্স খুব কম পার্থক্য তৈরি করেছে। এটা কি হবে বলেন? এই যে ডিফারেন্স শব্দটা এখানে আনকাউন্টেবল নাউন, রাইট? তো ডিফারেন্স যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আনকাউন্টেবল নাউনের সামনে ফিউ নেওয়ার কোনো সুযোগ নাই, মেনি নেওয়ার সুযোগ নাই, নাম্বার অফ নেওয়ার সুযোগ নাই, একটাই হবে, সেটা হলো লিটিল। এখানে লিটিল ডিফারেন্স কথাটার মানে হচ্ছে খুব কমই পরিবর্তন হয়েছে, খুব কমই পরিবর্তন। যতই এখানে হেভি ফাইন করা হোক বা জেল জরিমানা হোক, তারপরেও এখানে হাতি সংক্রান্ত যে আইন তৈরি করা হয়েছে আইনের ডিফারেন্সটা খুব কম হয়েছে, মানে আইনের আগে আর আইনের পরে কার্যকরটা খুব কমই হয়েছে। এরপর 5 নাম্বার, হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম। হার্ডলি এনি, হার্ডলি এনি কি হবে? হি হ্যাজ হার্ডলি এনি। এই যে হার্ডলি এনি, সুলাইমান বলেন হার্ডলি এনি কথাটার মানে কি? এখানে সেন্টেন্সে হার্ডলি এনি দিয়ে দিয়েছে, সো এটার পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই বিগত সালে বারবার আসছে এবং আসবে। মানি শব্দটা আনকাউন্টেবল, এর সামনে আর যাই হোক আমরা ফিউ নিতে পারি না, নাথিং নিতে পারি না, ইনাফ মানি লেখা যায়, কিন্তু আরেকটা হচ্ছে ভেরি লিটিল, কোনটা ব্যবহার করা যায়? হি হ্যাজ, ও যেহেতু এখানে হার্ডলি অ্যানি কথাটা বলছে, হার্ডলি অ্যানি মানে কি? নেগেটিভ, নাই বললেই চলে, সো আপনাকে ব্যবহার করতে হবে ভেরি লিটিল, এখানে ইনাফ ব্যবহার করা যাবে না। সো 5-এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার, 5-এর উত্তর 1। ওকে, নেক্সট 6, শি সোল্ড ড্যাশ মিল্ক। শি সোল্ড দ্যাট মিল্ক, এখানে দেখেন আনকাউন্টেবল নাউন, সো আপনি এখানে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন হচ্ছে লিটিল শব্দটি, লিটিল। তার মানে সে দুগ্ধ বা দুধ বিক্রি করে নাই বললেই চলে, বা খুব কম পরিমাণে বিক্রি করেছে, এরকমটা অর্থ দিচ্ছে। নেক্সট 7, আমরা খুব দ্রুত সলভ করে আগাচ্ছি কারণ হচ্ছে আমাদের আজকে আরো 2টা টপিক আছে, আলোচনা করব। দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর ড্যাশ জবস ইন দ্য কান্ট্রি। 7, এখানে দেখেন এই যে শূন্যস্থানের পর আবার কি আছে? জবস। জবস যেহেতু প্লুরাল, তাহলে আপনি এই প্লুরালের সামনে প্লুরাল ফিউ ব্যবহার করতে পারবেন। সো এখানে ফিউ তো মেলাই আছে, কিন্তু সমস্যা হলো কোন ফিউটা নিব। সো এ ফিউ যেটা, সেটা হলো পজিটিভ ওয়ার্ড, এখানে কিন্তু শুধু ফিউ নিয়ে আমরা আলোচনা করছি রুলসটাতে, আর এখানে আছে এ ফিউ। এ ফিউ মানে হাবোদক। সো এ ফিউ জবস ইন দিস কান্ট্রি, এই দেশে অল্প পরিমাণে জব আছে এরকম কিছু, নাকি দেয়ার আর টু মেনি পিপল লুকিং ফর ড্যাশ জবস, এখানে অনেক পরিমাণে লোকজন জব খুঁজতেছে ড্যাশ জবস ইন দিস কান্ট্রি, কিন্তু এখানে অনেক কম পরিমাণে চাকরি আছে। এইখানে একটা বিশেষ স্ট্রাকচার আছে, সেটা হলো এই যে টু মেনি ডট ডট টু ফিউ। অপশনে ভেরি ফিউ নাই, এজন্য আমরা টু ফিউ শব্দটাকে ব্যবহার করছি। কেন? বলছে দেয়ার আর মেনি পিপল লুকিং ফর টু ফিউ জবস, তার মানে এখানে অনেক লোকজন, কিন্তু তারা যে জব খুঁজতেছে সেই জবের পরিমাণটা আসলে এই দেশে কম। লোকজন বেশি, জবের পরিমাণ, যত বেশি লোকজন চাকরি খুঁজতেছে ততই হচ্ছে জবের সংখ্যা কম। সো এখানে আনসারটা হচ্ছে 7-এর ডি। ওকে, নেক্সট 8, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল, একইভাবে এটা পড়েছি। আই হ্যাভ ড্যাশ হোপ, এটা একইভাবে পড়েছি। কি হবে আনসার? আই হ্যাভ লিটিল হোপ, লিটিল হোপ, খুব সহজ। 10 নম্বরটা একটু করি। 10 বলছে আমার বন্ধু নাই বলিলেই চলে। আমার বন্ধু নাই বলিলেই চলে। ওকে, এখানে এই যে দেখেন পরিমাণে নাই বলিলেই চলে নাকি সংখ্যায় নাই বলিলেই চলে? যেহেতু বন্ধু, এটা তো সংখ্যা প্রকাশ করছে, হ্যাঁ, এটা নিবন্ধনে আসা একটা প্রশ্ন, তো সংখ্যা প্রকাশ করছে। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন কি হবে? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ লিটিল ফ্রেন্ডস। লিটিল হওয়ার কোনো সুযোগ নেই, কেন বলেন তো? কারণ হচ্ছে ফ্রেন্ডসটা প্লুরাল, এই জন্য ফ্রেন্ডস নাউনের সামনে লিটিল হয় না। আই হ্যাভ নো, আপনি যখন নো ব্যবহার করবেন তখন স্পষ্টত বোঝাবে আপনার কাছে একবারে বন্ধু নাই, বন্ধু সংখ্যাটা 0, কিন্তু এখানে 0 সংখ্যা প্রকাশ করছে না, বলছে নাই বললেই চলে, এর মানে 1-2 জন আছে, কালে ভদ্রে দেখা হয়, বছরে একবার দেখা হয়, এরকম। সো এটার আনসার হচ্ছে সি নাম্বার। আর এ দিলে কি হতো? এ দিলে যখনই এখানে এ ফিউ আছে তখন এটার মিনিং হচ্ছে যে আমার অল্প সংখ্যক বন্ধু আছে,
কিন্তু বাংলায় তো তা বলেনি, বাংলায় বলছে নেই বলিলেই চলে। সো নেই বললেই চলে বোঝাতে আমরা শুধুমাত্র ফিউ দিয়ে আনসার করব, অথবা ভেরি ফিউ দিয়ে অনেক সময় প্রয়োজন হলে উত্তর করতে পারি। ওকে, 10-এর আনসার হচ্ছে সি। নেক্সট 11 হার্ডলি আনি মানে কি তাই জানতে চাইছে। এ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড, অনেক পরিমাণে খাবার তৈরি হয়েছিল, বাট হার্ডলি আনি অফ ইট ওয়াজ ইটেন, কিন্তু এটার খুব কম পরিমাণে খাওয়া হয়েছিল। সো এখানে উত্তরটা কি হবে? 11 উত্তরটা হচ্ছে এ নাম্বার, লিটিল। 11 উত্তরটা হচ্ছে এ নাম্বার, লিটিল। লিটিল মানে খুব কম পরিমাণে বা নাবোধক অর্থে, নেই বললেই চলে এমন অর্থে আনসারটা হচ্ছে এ নাম্বার, লিটিল। এরপর একটু কঠিন কয়েকটা এমসিকিউ আছে আমরা এই অধ্যায়ে, এই পার্টে আমরা কয়েকটা কঠিন একটু দেখি, খুব কঠিন না তবে পারবেন। 12 নাম্বার, অ্যানি ইজ ভেরি বিজি দিস ডেজ, শি হ্যাজ ড্যান্স ফ্রি টাইম। আচ্ছা দেখি এটা কি করতে পারেন, সলভ করেন এটা। সুমাইয়া, হাসনাহেনা আনসার করবেন। 12 নাম্বার, অ্যানি ইজ ভেরি বিজি দিস ডেজ, অ্যানি এই দিনগুলোতে খুব ব্যস্ত। শি হ্যাজ ড্যান্স ফ্রি টাইম, তার সময় আছে বা নাই বললেই চলে, কি বলবেন? এই ধরনের সেন্টেন্সকে বলা হয় হচ্ছে লজিক্যাল কনক্লুশন। লজিক্যাল কনক্লুশন মানে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। এই অংশে বলতেছে যে অ্যানি এই সময়ের দিনগুলোতে খুব ব্যস্ত, তাহলে সে যদি ব্যস্ত হয়, এখানে আপনার একটা বিকজ নামক শব্দ উজ্জ আছে, কারণ হি হ্যাজ ড্যান্স টাইম, তার সময় আছে নাকি নাই বললেই চলে, নাই বললেই চলে। সো 12 নম্বর হবে হচ্ছে লিটিল। শি হ্যাজ লিটিল ফ্রি টাইম মানে হচ্ছে তার ফ্রি টাইম নাই বললেই চলে। এই কারণে এখানে আমরা নেগেটিভ সেন্স করছি, কারণ এই অংশটাতে এমন একটা যুক্তি দিয়েছে যে আপনাকে নেগেটিভ নিতে হবে। এখন হচ্ছে এইখানে কিন্তু মাছ শব্দটাও ছিল যেটা টাইমের সাথে যায়, সো মাছ দিলে বোঝাতে হচ্ছে তার অনেক পরিমাণে ফ্রি সময় আছে। হ্যাঁ, কিন্তু এখানে তা হবে না, কারণ এখানে আমার অর্থটা লাগবে না আবোধক। এই জন্যই আপনাকে এই কখন নেগেটিভ ব্যবহার করতে হবে, কখন অ্যাফার্মেটিভ ব্যবহার করতে হবে, এইটা সম্পর্কে জানতে হবে। ক্লিয়ার? 12-এর অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, আমরা আর একটা প্রশ্ন এখান থেকে দেখি, একটু কঠিন মনে হতে পারে। দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট, পিপুল গট আউট। বলেন 13 নম্বরটা, এটা আরেকটা লজিক্যাল কোশ্চেন। 13 নম্বর, দ্য টাউন ইজ ভেরি কোয়াইট, টাউন অনেক শান্ত, অ্যাট নাইট রাতে, পিপুল গট আউট। এখানেও ফুল স্টপ দিছে ঠিকই, কিন্তু এখানে একটা বিকজ উজ্জ ছিল, কারণ। কারণটা কি? দ্য টাউন ইজ ভেরি কোয়াইট, টাউন খুব শান্ত, অ্যাট নাইট রাতে, পিপুল গট আউট লোকজন বাইরে গেছে না যায়নি বললেই চলে। এখানে কি বোঝাচ্ছে? লোকজন বাইরে গেছে নাকি যায়নি বললেই চলে। 13 নম্বর উত্তরটা হচ্ছে 2, মানে ভেরি ফিউ। ভেরি ফিউ কেন? কারণ হচ্ছে প্রথম কথা আসি, পিপল হচ্ছে প্লুরাল নাউন, তো প্লুরাল নাউনের সামনে আমরা লিটিলগুলো নিব না। তো এখন একটা আছে এ ফিউ হাবোধক, আরেকটা আছে ভেরি ফিউ নাবোধক, তাই না? এখন আমরা যদি এখানে এ ফিউ নেই, তাহলে অর্থ বোঝাবে কিছু সংখ্যক লোক গট আউট মানে বাইরে আসছে। আর আমরা যদি ভেরি ফিউ দিই, তাহলে বোঝাবে যে লোকজন একেবারে বাইরে আসে নাই বললেই চলে। লোকজন একেবারে বাইরে আসেনি বললেই চলে। তাহলে কি বোঝাচ্ছে? তাহলে এখানে আমরা নেগেটিভ নিব কেন? কারণ এই অংশ বলছে যে শহরটা রাতে খুবই শান্ত, খুবই কোয়াইট। তাহলে যখন লজিক দিচ্ছে যে এই পাশে শহরটা খুবই শান্ত, এই লজিক অনুযায়ী আপনাকে অবশ্যই বলতে হবে তাহলে লোকজন রুমের বাইরে বের হয় নাই, বা নাই বললেই চলে। এই কারণে লজিক্যাল কনক্লুশনে উত্তরটা দিয়েছি হচ্ছে ভেরি ফিউ। যদি কোনোভাবে এখানে বলতো দ্য টাউন ইজ ভেরি নয়জি অ্যাট নাইট, যদি নয়জি কথাটা বলতো, তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হতো এ ফিউ। বুঝতেছেন তো উত্তরটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? পরীক্ষার হলে এই এমসিকিউগুলোই দিবে, কিন্তু এটা আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে, তখন আপনি বুঝবেন না, মুখস্থ করে গেলেই বিপদ। এইখানে অর্থটা বুঝতে হবে কি চাচ্ছে। এরপর যাচ্ছি আমরা এক্সপার্ট ইংলিশে, যেভাবে আপনাদের ইংলিশ করাচ্ছি এগুলো আগামী 5 বছরও এর মধ্যে থেকেই কোশ্চেন হবে, কোনো চেঞ্জ হবে না। 14 নাম্বার, এটা আরেকটু অ্যাডভান্স একটা কঠিন প্রশ্ন। 14, although southern California is densely populated, dash live in the northern part of the state. Although southern California is densely populated, dash live northern part of the dash state. আচ্ছা, এটা দেখি কে বুঝতে পারে। কঠিনের মধ্যে একটা প্রশ্ন। Although southern California is densely populated, যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া খুব ঘনবসতিপূর্ণ এলাকা,
ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। এখন এইখানে অনেকেই অনেক কিছু বুঝতে পারবে না, আমি একটু ক্লিয়ার করি আগে। হ্যাঁ, সাউদার্ন ক্যালিফোর্নিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, তাই না? এইখানে মনে রাখবেন, এইখানে ক্যালিফোর্নিয়ার মধ্যেই আরেকটা অঞ্চল ভাগ করছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার আবার এই যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ধরুন আপনার এখানে সাউদার্ন কথাটা নাই, সোজা কথা ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার আবার এই নর্দার্ন পার্টে, যদিও টোটাল ক্যালিফোর্নিয়া হচ্ছে যদিও কি ডেন্সলি পপুলেটেড, মানে হচ্ছে প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা, তারপরেও এই ক্যালিফোর্নিয়ার নর্দার্ন পার্টে লোকজন বাস করে না বললেই চলে, এমন একটা অর্থ দিতে হবে। কেন? কারণ এখানে অলদো আছে। অলদো দ্বারা একটা সেন্টেন্সের উভয় পাশে বিপরীত ধারণা প্রকাশ করে বা বিপরীত সেন্স প্রকাশ করে। সো এখানে যদি আমরা বিপরীত ধারণা প্রকাশ করি তাহলে কি হচ্ছে যে এই পার্টে বোঝাচ্ছে অনেক ডেন্সলি ঘনবসতি পুরা অঙ্গরাজ্যটা, কিন্তু নর্দার্ন পার্টটা লোকজন নাই বললেই চলে। সো লোকজন নাই বললেই চলে, নেগেটিভ অর্থে আমরা কি আনসার করব? এই যে একটা হলো ফিউ পিপুল ব্যবহার করতে পারি, লিটিল তো পিপুলের সাথে হয়ই না, এই দুটো আগেই বাদ। আর এ ফিউ দা পিপুল, এটা তো গঠনই ভুল। সো আনসারটা সি নাম্বার, অ্যান্সার সি। আশা করি বুঝতে পারছি। নেক্সট, আচ্ছা, এরকম আরও অনেক প্রশ্ন ছিল আপনাদেরকে আলোচনা করার মতো, কিন্তু এত লাগবে না। আমরা মোটামুটি বুঝতে পারছি যে ফিউ লিটিল সংক্রান্ত যা যা ছিল কিভাবে আমরা সলভ করব, এবং 17 নাম্বারটা লাস্ট, এই প্রশ্নটা সলভ করলে আমাদের এই রুলসটা শেষ হবে। দেয়ার ওয়াজ ড্যাশ ফুড ইন দ্য ফ্রিজ, ইন ফ্যাক্ট ইট ওয়াজ নিয়ারলি এমটি। দেয়ার ওয়াজ ড্যাশ ফুড ইন দ্য ফ্রিজ, ইন ফ্যাক্ট ইট ওয়াজ নিয়ারলি এমটি। আচ্ছা দেখেন, বলছে দেয়ার ওয়াজ ড্যাশ ফুড, এই সেন্টেন্সটা তো একটা লজিক আছে, লজিক্যাল কনক্লুশন। ইনফ্যাক্টের আগের অংশে একটা কথা আছে, পরের অংশে একটা কথা আছে। বলছে ইট ওয়াজ নিয়ারলি এমটি, এটা প্রায় শূন্য বা খালি। ইট ওয়াজ নিয়ারলি এমটি, এটা প্রায় শূন্য বা খালি। কার কথা বলছে? ফ্রিজ। তাহলে ফ্রিজটা প্রায় শূন্য বা খালি এই অর্থ প্রকাশ করছে। তো ফ্রিজ যখন প্রায় শূন্য বা খালি, এর মানে অপর অংশে বোঝাবে ফ্রিজে খাবার আছে বা নাই বললেই চলে। কোনটা মিনিং দিবে? যেহেতু বলতেছে ফ্রিজটা প্রায় খালি, তাহলে বলেন এই যে ফুডের সামনে আপনার শূন্যস্থান দিয়েছে, তাহলে ফুডটা কি আছে নাকি নাই বললেই চলে বোঝাবে? কোনটা উত্তর হবে? ওকে, 17 সোমাইয়া বলছেন এ নাম্বার আনসার, বাসার বলছেন বি নাম্বার। দুঃখিত, বি আনসার করা যাবে না। আচ্ছা, ফিউ এর বংশ তো আগেই নিব না। কেন নিব না? কারণ নাউনের সাথে যায় না। নাউনটা কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবলের সাথে ফিউ বসে না, তাহলে ফিউ এর বংশ বাদ। এখন লিটিল হবে নাকি এ লিটিল হয়? এ লিটিল হচ্ছে হাবোধক, বাংলা হলো অল্প পরিমাণে আছে, অল্প পরিমাণে আছে বোঝায়, এটা হলো লিটিল। তা এ লিটিল, আর লিটিল মানে নেই বললেই চলে। এখানে আনসার হবে নেই বললেই চলে। দেয়ার ওয়াজ লিটিল ফুড ইন দ্য ফ্রিজ, মানে ফ্রিজে খাবার নেই বললেই চলে। ইনফ্যাক্ট, বস্তুত, ইট ওয়াজ নিয়ারলি এমটি, এটা প্রায় শূন্য বা খালি। আর আপনি যদি এখানে এ লিটিল দিতেন, অর্থটা বোঝাতো যে ফ্রিজে অল্প পরিমাণে খাবার আছে। ইনফ্যাক্ট, বস্তুত এটা প্রায় খালি, তাহলে কি মিনিংটা মিলল? মিলল না। এই কারণে আপনাকে লজিক্যাল সেন্টেন্সগুলোর ক্ষেত্রে শূন্যস্থান ব্যবহারের ক্ষেত্রে শুধু ফুডের সাথে লিটিল বা এ লিটিল মিলালেই হবে না, অর্থ মিলিয়ে দেখতে হবে আমার হাবোধক বসবে নাকি নাবোধক বসবে। ক্লিয়ার? আশা করি এই প্রশ্নটা বোঝার পর থেকে আপনাদের ফিউ লিটিল নিয়ে আর কোনো সমস্যা থাকলো না। ফিউ লিটিল নিয়ে আরও প্রচুর এমসিকিউ আছে, এইগুলো আপনারা এক্সপার্ট ইংলিশ বই পাঠ করবেন, এক্সপার্ট ইংলিশ থেকে এই জিনিসগুলো আরও পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।